রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের সহায়তায় তা নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা 7:15টার দিকে মহাখালীর রেলগেটের কাছে ইউরেকে এন্টারপ্রাইজ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ছাড়াও বিমান বাহিনীর 2টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ইউরেকে এন্টারপ্রাইজের কর্মচারী আল আমিন বিডি নিউজ 24.com-কে বলেন, গাড়ি থেকে ট্যাঙ্কের তেল নামানো হচ্ছিল, ওই সময় আগুন লাগে। ওই ফিলিং স্টেশনের পাশে ইউনিভার্সাল মেডিকেল কলেজ, উল্টো পাশে রাওয়া ক্লাব। বহুদূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিল। এই অগ্নিকাণ্ডের ফলে ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের এক পাশেও যান চলাচল বন্ধ রাখা হয়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, 7:45টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের 10টি ইউনিট সেখানে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এ অবস্থা থেকে সরে আসেনি সরকার। সচিবালয়ের সাংবাদিকদের এই কথা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় ভোলাগঞ্জে সাদা পাথর লুট নিয়ে প্রশ্নের উত্তর দেন। স্বীকার করেন, এই লুটপাটে প্রশাসনের যোগসাজশ ও নীরবতা ছিল। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে বিভিন্ন দলের হিসাব নিকাশ ও রাজনীতি আছে জানিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের অবস্থানে আছে সরকার। এর কোনো নড়চড় হয়নি। সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদে কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব। সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে। সিলেটের ভোলাগঞ্জে বহুল আলোচিত সাদা পাথর লুটপাট প্রসঙ্গেও প্রশ্ন করা হয় পানি সম্পদ উপদেষ্টাকে। তিনি বলেন, পাথর লুটে দেখা গেছে সর্বদলীয় ঐক্য। এক্ষেত্রে প্রশাসনের যোগসাজশ অথবা নীরবতা ছিল বলে স্বীকার করেন তিনি। আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম, আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা। যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো, সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না, তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে, যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে। সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, তিস্তা নিয়ে চীনের সাথে 2026 সালের 1 জানুয়ারিতে একটি প্রকল্প শুরু হবে। তবে এর শর্ত এবং অর্থায়ন নিয়ে এখনো আলোচনা চলছে। আমরা যে প্রকল্পটাতে হ্যাঁ বলেছি, সেই প্রকল্পটা কাগজে পত্রে এখনো লেখা আছে 1 জানুয়ারি 2026 থেকে শুরু হবে। আগের সরকারের চীনের সাথে বাংলাদেশের সকল নদ নদী বিষয়ে একটা মাস্টার প্ল্যান করার চুক্তি ছিল এবং সেখানেরই একটা অনুষঙ্গ ছিল তিস্তার উপরে একটা মাস্টার প্ল্যান। এবং স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। যেসব বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাস থেকে এখনও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানো হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে ছবি অপসারণের। শুক্রবার ফোনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বন ও পরিবেশ উপদেষ্টা বলেছেন, এই ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আর সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার এই সিদ্ধান্তকে অদূরদর্শী বলছেন। সারা বিশ্বে বাংলাদেশের মিশন ও উপমিশন রয়েছে 82টি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 65টির বেশি মিশন ও উপমিশন থেকে সরিয়ে ফেলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি। যেসব কূটনৈতিক মিশন থেকে এখনও রাষ্ট্রপতির ছবি সরেনি, শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় ছবি অপসারণের। বিদেশে কর্মরত 2 শীর্ষ কূটনৈতিক চ্যানেল 24-কে এই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সচিবালয়ে কথা বলেছেন বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, কি প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি সরাতে বলা হয়েছে তা তার জানা নেই, তবে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তিনি। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। বিষয়টি নিয়ে কথা হয় সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদারের সাথে। তিনি এই নির্দেশনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূরদর্শহীনতা ও সমন্বয়হীনতা হিসেবে দেখছেন। সরকারে আমলা বলেন, উপদেষ্টা পর্যায়ের বলেন, সহকারী উপদেষ্টা পর্যায়ের বলেন, ওনাদের মধ্যে সমন্বয় নাই, ওনাদের অভিজ্ঞতাও নাই,
ওনাদের দূরদর্শিতাও নাই, যার কারণে এই বারবার হোঁচট খাচ্ছে এবং এই ছোট ছোট জিনিসগুলা বড় আকারে উদ্ভাসিত হয়েছে। মানে এই সরকার একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেরকম টিম দরকার সেটা সাজাইতে পারে না। বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাস থেকে সরাতে বলা হলেও রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাফেতে ঝুলতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সিএসির সাথে বৈঠক করে বিএনপি নেতারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখছেন না তারা। দাবি করেন, আসন ভাগাভাগি নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা করেনি বিএনপি। গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক জাতীয় প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা, যেখানে শুধু সাহিত্য অঙ্গনের মানুষই নন, অংশ নিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী সহ নানা পেশার মানুষ, যেটি পৃথিবীর ইতিহাসে অনেকটাই নজিরবিহীন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল আগ্নেয়গিরির মতো, যা 5 আগস্ট শেষ হয়েছে। এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চ্যাপ্টার তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে একটি নির্বাচনের জন্য সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। সতর্ক করেন মৌলবাদের অপতৎপরতার বিষয়ে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে বিএনপির একটি প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। সিইসির সাথে বৈঠক করেন তারা। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করছে না তার দল। শুভানুধ্যায়ী এবং সমর্থকরা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করে, এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না আর কি। তিনি দাবি করেন, আসন ভাগাভাগি নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা করেনি বিএনপি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদের খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। দলীয় ফোরামে আলোচনা করে বিএনপি মতামত দেবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। সনদের চূড়ান্ত খসড়া দেখে আশাহত এনসিপি, আর ঐকমত্য বিষয়গুলোর বাস্তবায়ন চাই জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনায় 84টি বিষয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়, যা উল্লেখ থাকবে চূড়ান্ত সনদে। দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচনী সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমার বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, সংবিধান সংশোধনের মতো 11টি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয় রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে জুলাই জাতীয় সনদ 2025-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রতিক্রিয়ায় চ্যানেল 24-কে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। দলীয় ফোরামে আলোচনা করে মতামত দেবে বিএনপি। তবে জুলাই সনদে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন চায় জামায়াত ইসলামী। অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেওয়া হয়েছে সেটা মেনে নিতে হবে। প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যদি আপনারা না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদেরকে সরবরাহ করব। আর সনদের চূড়ান্ত খসড়া দেখে আশাহত এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি দলটির নেতাদের। কোন বিষয়গুলো আসলে নির্বাচনের আগে বাস্তবায়ন করা হবে, কোন বিষয়গুলো নির্বাচন আগে বাস্তবায়ন যোগ্য, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। দ্বিতীয়ত বিষয় সেটি হচ্ছে যে আমাদের এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে।
সেটাও আসলে সনদে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। আমরা এর আগে দেখেছিলাম যে ঐকমত্য কমিশনে বিভিন্ন দলের সাথে আলোচনা করে 6টা বিভিন্ন ওয়ে আমাদের ঐকমত্য কমিশন দেখিয়েছিল, কিন্তু এই জুলাই সনদে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তো এই কারণে আমরা মনে করছি এটা হতাশাজনক। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো আপোষ হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে। এই কথা জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ মামলায় 81 সাক্ষীর মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জুলাই আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যা করা হয় প্রায় 1400 মানুষকে, যার অধিকাংশই শিশু কিশোর। সে আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 3 আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। রোববার হয় 4র্থ দিনের সাক্ষী। এদিন একজন সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন। বলেন 19 জুলাই উত্তরায় আন্দোলনে অংশ নেন তিনি। সে সময় মাথায় গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। সেদিন একইভাবে খুন করা হয় আরও অনেক আন্দোলনকারীকে। এর জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে দায়ী করেন তিনি। এছাড়াও খুলনায় নারকীয় হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন আরেক সাক্ষী। আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা ছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে। এই প্রসিকিউটর জানান সামনের মাসের শেষ নাগাদ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিন রামপুরায় কার্নিস থেকে গুলির মামলায় পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরতের জন্য 25 আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়াও কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সংকলন করে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 123 জনের টাকা ফ্ল্যাট দেওয়ার ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুপুরে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এ বিষয়ে শনিবার খবর প্রচার করে চ্যানেল 24। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে কাজ করছে। গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের গ্রেপ্তার রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দিয়েছেন। আজিজুরের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী, তবে এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে রিকশা চালক আজিজুরের জামিন মঞ্জুর করেন আদালত। এর ফলে তার কারামুক্তিতে আর বাধা রইল না। 15 আগস্ট ধানমন্ডি 32 থেকে আজিজুরকে আটক করে পুলিশ। তাকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে, ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে সময় চান খায়রুল হকের আইনজীবী। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারীর সময় চাইলে তার সমস্যা নেই। পরে হাইকোর্ট অক্টোবরে শুনানির দিন ঠিক করেন।
গত 7 আগস্ট দাখিল করা আবেদনটি 11 আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের 18 নম্বরে ছিল। ওই দিন আবেদনটিতে খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন। তখন দুপক্ষের বাকবিতণ্ডা হয়। আইনজীবীরা জানিয়েছেন আদালতে এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও হয়। ঢাকার পক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র হত্যায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার 10ম বিশেষ জজ আদালতের বিচারক জিয়াউল করিম এই আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় 10 আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন 2012 সালের 23 আগস্ট রাতে মহাখালীতে হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন ডাক্তার নিতাই। পরদিন নিতাইয়ের বাবা বনানী থানায় হত্যা মামলা করেন। রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক মোস্তাসিরুর আলম অনিন্দ সহ 3 জনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন আদালত 2-এ আসামি অনিন্দ, রবিন এবং ফয়সালকে হাজির করা হয়। এ সময় প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে অস্ত্র, বিস্ফোরক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রত্যেকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলায় বলা হয়, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারে অভিযান চালায় যৌথ বাহিনী। জব্দ করা হয় অস্ত্র ও দেশি বিদেশি মাদক। এপার থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি কি সদস্য সংগ্রহ করছে? এ বিষয়ে আগে থেকে অভিযোগ থাকলেও সম্প্রতি পালিয়ে আসা সংগঠনটির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণের পর এই প্রশ্ন জোরালো হয়েছে। কারণ এই তনুর নাইকুংছড়ির বাসিন্দা। পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে বিজিবি। গত 12 আগস্ট রাতে তমরু সীমান্তের ওপারে সংঘাতের পরদিন জীবন তঞ্চঙ্গা নামে এক তরুণ অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসে আত্মসমর্পণ করে বিজিবির কাছে। তখন তার উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, জীবন নিজেকে আরাকান আর্মির সদস্য দাবি করলেও তার বাড়ি বান্দরবানের নাইকুংছড়ির গর্জন বনিয়া এলাকায়। বিজিবির এ তথ্যের ভিত্তিতে গর্জন বনিয়ায় গিয়ে নিশ্চিত হওয়া গেছে জীবনের পরিচয়। তার বাবার নাম চিংচামং তঞ্চঙ্গা। স্থানীয় 2 নারী জানান, তার পরিবার মাঝে মধ্যে আলীকদমে যাতায়াত করে, কিন্তু গত 1.5 বছর ধরে প্রায় সময় গায়েব হয়ে যায় জীবন। তার আত্মসমর্পণের পরপরই এলাকা ছেড়ে গেছে পরিবার, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি সদস্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে। জীবন তঞ্চঙ্গার আত্মসমর্পণের পর সেটা আরও জোরালো হয়েছে। তারা ওই পারে গিয়ে আবার আরাকান আর্মির সাথে যোগ দিয়ে মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করতেছে। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। আবার ওদিকে যখন চাপ সৃষ্টি হচ্ছে, আবার এরা এদিকে বাংলাদেশে চলে আসতেছে। তো বাংলাদেশে চলে এসে পরিচয় দিচ্ছে কি, আমি নাইকুংছড়ির বাসিন্দা, আমি রাঙ্গামাটির বাসিন্দা, আমি এই মোসারকলার বাসিন্দা, তেলকলার বাসিন্দা। তারা যদি হরহামাশায় যদি আমাদের টেরিটরির মধ্যে যদি ঢুকে যায়, তাহলে এটা হচ্ছে স্থানীয় যারা জনগোষ্ঠী আছে তাদের সিকিউরিটির জন্য এবং দেশের যে সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব আছে, এটা হুমকির সম্মুখীন হতে পারে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যোগ দিতে এপার থেকে কেউ মিয়ানমারে যাচ্ছে কিনা বা জীবন কিভাবে গেল তা খতিয়ে দেখার কথা বলছে বিজিবি। সে বলেছে আরাকান আর্মির সদস্য। আমরা এইটা হচ্ছে তদন্তাধীন আছেন, সো তদন্তের পরে বলা যাবে যে সে কিভাবে গিয়েছে বা কি। বাট সে আমাদেরকে বলেছে যে সে আরাকান আর্মির সদস্য। আমরা এখনো তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হলে আমরা এটা বলতে পারবো। তবে এপার থেকে কত সংখ্যক তরুণ যুবক ওপারে আরাকান আর্মিতে যোগ দিয়েছে সেই তথ্য নেই কারো কাছে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।